নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বাংলা জয় হলো না আর, মতুয়া ভোটও যাবে এবার। কাল না আমার রাতে একটু ঘুম হয়নি। কেন রে, কি করছিলি? একটা সিরিজ দেখছিলাম, অদ্ভুত থ্রিলার। অদ্ভুত কেন? গল্পটা কি নিয়ে? একটা গ্রামে রোজ লোকজন ভ্যানিশ হয়ে যায়। কে তাদের নিয়ে যাচ্ছে বা কোথায় নিয়ে চলে যাচ্ছে কেউ জানে না। তারপর ক্লাইম্যাক্সটা কি? বলবো না তোমায়, সিরিজটা পাঠিয়ে দেবো, তুমি নিজেই দেখে নিও। সিরিজটার নাম কি এসআইআর? না, এসআইআর কেন হতে যাবে? আরে এসআইআর এর গল্পটাও তো তাই, মানুষ ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে ভ্যানিশ হচ্ছে কেউ জানে না। তুমি কি নতুন কোনো খবর দেবে নাকি? খবর দেওয়াই তো আমার কাজ। এসআইআর এ মতুয়াদের ভালো করে ভুল বুঝিয়ে মগডালে তোলা হলো, তারপর মই কেড়েও নেওয়া হলো। হ্যাঁ, যে শুভেন্দু শ্রমিকরা নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মতুয়াদের, তারাও এখন সুযোগ বুঝে ঘাপটি মেরেছে। আর মোদিজি, অমিত শাহ তারাও এসে কিছুই বললেন না। মোদিজি বললেন একজনও মতুয়ার নাম বাদ যাবে না। কিন্তু কাজের কাজ কিছু হলো না, কেন নাম বাদ যাবে না, কিভাবে নাগরিকত্ব পাবেন মতুয়ারা, তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমাকে বলো তো, মতুয়ারা এখন কোন অবস্থায় আছে? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি এসআইআর এর চাপে মতুয়ারা ঠিক কি অবস্থায় আছে। নদিয়া ও উত্তর ২৪ পরগনার শরণার্থী অধ্যুষিত এলাকাগুলিতে এখন ভয় আর অনিশ্চয়তাই নিত্যদিনের বাস্তবতা। ঠাকুরনগর, কুপার্স ক্যাম্প ও বগুলার মতো এলাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর বহু মতুয়া ও শরণার্থী পরিবার নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কায়। একদিকে নাগরিকত্বের আবেদন ঝুলে আছে, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা মানুষের মনে গভীর ভয় তৈরি করেছে। অনেক পরিবার জানিয়েছে মাসের পর মাস আবেদন করেও নাগরিকত্বের কোনো স্পষ্ট অগ্রগতি নেই। হাজার হাজার আবেদন জমা পড়লেও হাতে গোনা কিছু মানুষই এখনও পর্যন্ত কাগজ পেয়েছেন, অথচ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ঘনিয়ে আসছে। ফলে নাগরিকত্ব না মিললে ভোটাধিকার নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিপুল সংখ্যায় এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু কাজ, অসুস্থতা ও দূরত্বের কারণে অনেকেই হাজির হতে পারেননি। বহু ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকাকে বড় সমস্যা হিসেবে ধরা হচ্ছে। বানান ভুল, বয়সের ফারাক, ছবি না মেলার মতো কারণ দেখিয়ে ডাকা হচ্ছে শুনানিতে। দশকের পর দশক বসবাস ও আগের ভোট দেওয়ার ইতিহাস থাকা সত্ত্বেও মানুষের পরিচয় আবার প্রশ্নের মুখে পড়ছে। প্রশাসন বলছে নাগরিকত্ব সংক্রান্ত নথি গ্রহণ করা হবে, কিন্তু মাঠের অভিজ্ঞতা বলছে সেই নথি অনেকের হাতেই পৌঁছয়নি। ফলে প্রক্রিয়ার দুদিকের ফাঁকে পড়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি সাংবিধানিক অধিকার, অথচ বাস্তবে মানুষকে বারবার প্রমাণ দিতে হচ্ছে যে তারা এই দেশের নাগরিক। উন্নয়ন আর সুরক্ষার আশ্বাসের আড়ালে প্রশাসনিক জটিলতা ও ধীরগতির প্রক্রিয়ার খেসারত দিচ্ছেন প্রান্তিক শরণার্থী সমাজ। জলে কুমির, ডাঙায় বাঘ, ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, এসআইআর একটা ষড়যন্ত্র, আর এর শিকার বেশি হচ্ছে মতুয়ারা এবং হিন্দুরাই। সংখ্যালঘুদেরও তো হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, ২০০২ সালের তালিকার সঙ্গে মিল থাকলেও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেশি শুনানির ডাক পড়ছে। তাহলে কিভাবে হিন্দু আর মতুয়ারাই বেশি বিপদে? সংখ্যালঘুদের তো শুধু শুনানির ডাক পড়ছে, শুনানিতে গিয়ে কাগজ দেখালে মিটে যাচ্ছে। আর হিন্দুদের ক্ষেত্রে কি হচ্ছে? পদবীর ভুল, নামের ভুল, এসব অজুহাতে পুরো নামই বাদ চলে যাচ্ছে। এসআইআর শুরু হওয়ার সময় বলেছিল অনুপ্রবেশকারী, রোহিঙ্গা আর ভুয়ো ভোটারদের ছাঁটা হবে। আসল উদ্দেশ্য ছিল অন্য, বিজেপির ভোট ব্যাংক নয় যারা, তাদের ছাঁটা হবে। কিন্তু ফল হলো পুরোই উল্টো। একেবারেই উল্টো। উত্তরপ্রদেশের ছবিটাই দেখ না। হ্যাঁ, যোগী আদিত্যনাথ নিজেই তো লাফালাফি শুরু করেছেন। বুথ স্তরে বিজেপি কর্মীদের কাজে লাগিয়েছেন যাতে কারোর নাম বাদ না যায়। তাহলে এসআইআর করে হলোটা কি? গুড ফর নাথিং, বিগ জিরো। তুই খবরটা দেখ। কমিশনের কথা অনুযায়ী এসআইআর এর উদ্দেশ্য ছিল তালিকা ঠিক করা, ভুল সংশোধন করা, মৃত, স্থানান্তরিত বা দ্বৈত নাম বাদ দেওয়া। কিন্তু ২০২৫-২৬ সালে এই প্রক্রিয়া একটি বড় গণতান্ত্রিক সংকটে পরিণত হয়েছে। এটি এখন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে। নির্বাচন কমিশন সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং আরপিএ আইন ১৯৫০-এর অধীনে এসআইআর চালু করে। ২০২৫ সালের ২৭শে অক্টোবর ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরু হয়। প্রায় ৫১ কোটি ভোটারের ঘরে ঘরে ফর্ম বিতরণ হয়, বুথ লেভেল অফিসাররা তথ্য আপলোড করেন। এরপর খসড়া তালিকা প্রকাশ হয়, কিন্তু এর ফল ভয়াবহ। সাম্প্রতিক খসড়া তালিকায় প্রায় ৬.৫ কোটি নাম বাদ পড়েছে। মধ্যপ্রদেশে ৪২ লক্ষ, ছত্তিশগড়ে ২৭ লক্ষ, কেরালায় ২২ লক্ষ নাম বাদ গেছে। উত্তরপ্রদেশে প্রায় ৩ কোটি নাম বাদ পড়েছে। বিহারে প্রথম ধাপে ৬৫ লক্ষ নাম বাদ পড়ে। চূড়ান্ত হিসেবে নেট কমেছে প্রায় ৫০ লক্ষ ভোটার। বহু জায়গায় বাদ পড়া সংখ্যাই আগের জয়ের ব্যবধানের চেয়ে বেশি। পশ্চিমবঙ্গে ক্ষোভ সবচেয়ে তীব্র, লক্ষ লক্ষ নাম বাদ গেছে। প্রায় ১৪ লক্ষ ফর্ম সংগ্রহ অযোগ্য বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চাপ ও বিভ্রান্তিতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। তিনি নিজে সুপ্রিম কোর্টে হাজির হয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। প্রক্রিয়ায় বড় ত্রুটি আছে, সময় কম, কর্মী কম, সফটওয়্যারের সমস্যা, মানুষকে কাগজের কথা পরিষ্কার করে জানানো হয়নি। অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেও নাম কাটেনি। পরে আধারকে সহায়ক নথি হিসেবে মানা হয়েছে, তবু বিভ্রান্তি কমেনি। নির্বাচন কমিশন বলছে সমালোচনা করা নাকি বাড়াবাড়ি, কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ বৈধ ভোটার বাদ পড়ছেন। ভোটাধিকার নতুন করে প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। এটি ৩২৬ অনুচ্ছেদের সর্বজনীন ভোটাধিকারের ভাবনার বিরুদ্ধে যায়। এসআইআর দেখালো আধুনিকীকরণের নামে এলিয়েনেশন বাড়ছে। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি এখন গুরুতর প্রশ্নের মুখে। মোদি জামানায় সবকিছু এরকম ব্যাকফায়ার কেন করে যায় বলতো? তুই মোহাম্মদ বিন তুগলকের গল্প জানিস? হ্যাঁ, পড়েছি তো ইতিহাসে। পাগল রাজা ছিলেন। হ্যাঁ, রাজধানী নিয়ে, মুদ্রা নিয়ে ছেলেখেলা করেছিলেন। একবার দৌলতাবাদ, একবার দিল্লি, সাঙ্গপাঙ্গ সমেত পাগল রাজা দৌড়াদৌড়ি করেছিলেন। যখন যা মনে হতো তখন তাই সিদ্ধান্ত নিতেন। একেবারেই তাই। এবার মিল খুঁজে পাচ্ছিস? পাচ্ছি, কিন্তু বলা যাবে না, বললেই তো সেডিশন। হ্যারি পটারের ভিলেন ছিল ভলডেমর্ট। গল্পে বলা আছে ভলডেমর্টের নাম মুখে নেওয়া যায় না, নিলেই বিপদ। মোদিজির নামও তো মুখে নেওয়া যায় না। আগে ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, এমনকি জওহরলাল নেহরু কিংবা মনমোহন সিং, এদের নামের পাশে জি না লাগালেও চলতো। কিন্তু নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী বলা যাবে না। হয় মোদিজি বলতে হবে, না হলে শ্রদ্ধেয় মোদিজি বলতে হবে। যদি কেউ না বলে তাহলেই দেশদ্রোহী। সুপ্রিম কোর্টে এ নিয়ে সওয়াল করেছেন না কপিল সিব্বল? হ্যাঁ, সিব্বল সর্বোচ্চ আদালতে বলেছেন, সরকার আর দেশ এক নয়, সরকারের সমালোচনা করা সাংবিধানিক অধিকার। একেবারেই ঠিক কথা। সাংবাদিকতা করতে এসে তো তাই শিখেছিলাম, ক্ষমতাকে প্রশ্ন করা উচিত, সরকারকে প্রশ্ন করা উচিত। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ সরকারকে জবাব দিতে বাধ্য করা। নে, এবার শেষ কর। হ্যাঁ, চলো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।